আমি আপনার সঙ্গে কিছুটা একমত, বাট একেবারে আলোচনা করছে তা না। আমরা কিছু কিছু উদ্যোগ দেখেছি, কিন্তু যে প্রক্রিয়া আলোচনা হয়েছে, যে সময় নিয়ে আলোচনা করা হয়েছে, এটা আসলে প্রশ্ন রেখে দেয়। দু একটা ইভেন্টে ডেকে 15 আগস্ট বা তার আগে আমরা দেখলাম যে অন্য এজেন্ডাতে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, ছাত্রলীগের বিষয়ে সিদ্ধান্ত, সেগুলোতে গভর্নমেন্ট আলোচনা করার চেষ্টা করেছে। বাট এটি ঠিক যে আমরা আরো কঠিন বন্ধন বা সংযুক্তি দেখতে চেয়েছিলাম। আপনার এই টক শোতে সহ বিভিন্ন চ্যানেলে আমরা এগুলো নিয়ে কথা বলছি। যে জায়গাটাতে আমি একটু ছিলাম, যে এই সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের ব্যক্তিগত অর্জন বা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই, কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা এবং প্রশাসনিক দক্ষতা কিন্তু ভিন্ন জিনিস। সেই জায়গাটিতে এটাকে ঠিক করা যেত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে। উপদেষ্টাদের নিয়োগ নিয়ে অনেক বিতর্ক দেখেছি আমরা, সবকিছু নিয়ে বিতর্ক আছে, একই ভাবে চলছে। আরেকটি জায়গা হচ্ছে যে যেটা আমি বলছিলাম, যে একটি অস্বাভাবিক অবস্থায় আপনি একটি স্বাভাবিক সরকার পরিচালনা করার চেষ্টা করছেন, সেটি তো হবে না। আপনি উপদেষ্টাদের সংখ্যা বাড়ান এবং আপনি যখন আপনার কোনো অভিজ্ঞতা নেই পূর্বের মন্ত্রণালয় চালানোর মতো, সেখানে একটি জায়গায় 5টি করে 6টি করে মন্ত্রণালয় দেয়া হচ্ছে, তাহলে তো আপনি সফলতা এক্সপেক্ট করতে পারেন না। দ্বিতীয় হচ্ছে যে আপনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি আজকে সরকার আলাপ আলোচনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতো, একদিকে যে জাতীয় ঐক্যের কথা আমরা বলছি সেটা হয়তো বা কিছুটা অটুট রাখা যেত। আমি কয়দিন থেকে বিভিন্ন টক শোতে একটা কথা বলছি যে একজন সংস্কার বিষয়ক উপদেষ্টা নিয়োগ করা উচিত। যেমন ইন্দোনেশিয়াতে আমি উদাহরণটা দিচ্ছি কদিন থেকে, যে সুহার্তোর পতনের পরে সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের জন্য একটা আলাদা উইন্ডো করা হয়েছিল, ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং সেখানে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। অনেকগুলো কমিশন হয়েছে। এই সরকার তো দ্রব্যমূল্য, যেটা মোশাররফ ভাই বলেন, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক, বহির্বিশ্বের ষড়যন্ত্র, দেশের ষড়যন্ত্র, সবকিছু মিলে নানান ফ্রন্টে সরকারকে খেয়াল রাখতে হচ্ছে। সেখানে যদি আমরা দায়িত্ব না দিই কাউকে এরকম যে একজন সর্বজন গ্রহণযোগ্য জ্ঞানী কেউ যিনি এটি দেখবেন, তাহলে কিন্তু সংস্কারটা প্রায়োরিটি বেসিসে আসলে এই মুহূর্তে আমাদের কি করা উচিত সেটা কি আমরা নির্ধারণ করতে পারছি না। এটা তো জানা কথা যে আপনার প্রায়োরিটি হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আপনার প্রায়োরিটি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, ট্রাফিক, যে মব জাস্টিসকে কন্ট্রোল করা। সেটি তো হচ্ছে না। এটার কারণটা হচ্ছে তার মানে কি নৈরাজ্য চলতে থাকলে আমাদের দেখতে হবে যে নির্বাচন বিলম্বিত হচ্ছে, সেটিও কি একটি বড় কারণ? আশঙ্কা থেকেই যায়, সেটা আশঙ্কা থেকে। তবে আরেকটি জিনিস আলোচনায় আনতে হবে, সেটি হচ্ছে যেটা মোশাররফ ভাই শুরু করলেন একটু আগে, যে রাজনৈতিক দলগুলো সবাই একটা লক্ষ্য নিয়ে একসাথে হয়েছিল। খুব দ্রুত অন্যান্য সাংস্কৃতিক বিপ্লব বা অভ্যুত্থানের পরে এত দ্রুত কিন্তু এই ধরনের বিভেদ দেখা যায়নি রাজনৈতিক দলগুলোর মধ্যে। এটিও কিন্তু একটু রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও ভাবতে হবে। দেখুন কয়েকদিন আগে এই যে সাম্প্রতিক যে বিষয়গুলো ঘটলো, তারা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনার আয়োজন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি এটাকে সাধুবাদ জানাই, কিন্তু খুব অল্প সময়ের নোটিশে হয়েছে বলে আমরা শুনেছি। এবং আরো একটি জিনিস, যে সেখানে তারা নেতৃত্ব দিবে, যেমন তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, কিন্তু এখন কিন্তু সবাই সবার স্টেকটা পেতে চাইবে, তাদের আদর্শের জায়গাটা ভিন্ন। একসাথে করাটা একটা বিষয়। তাহলে সরকার যেমন একদিকে সংযুক্তিটা তৈরি করতে পারছে না, আবার রাজনৈতিক দলগুলো তাদের যে হিস্সা, তাদের যে ক্ষমতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আমরা বারবার বলছি, তাদের নিঃসন্দেহে একটি বড় অবদান আছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে। কিন্তু যে ধরনের ঘটনা, উশৃঙ্খলতা, বিশৃঙ্খল অবস্থা আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখছি, তারা তখন চুপ কেন থাকছে সেটি নিয়েও তো একটি বড় প্রশ্ন। নাকি তাদের সাংগঠনিক অদক্ষতা, সেটি দেখতে হবে।